কখনো গানের শিল্পী হব এটা আমার মাথায় কখনোই ছিল না। বাবা-মা এটা চিন্তা করে যে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, জি। যদি প্রবাসী থাকে ওই ছেলেটা, সে কিন্তু প্রবাস জীবনেই তার সবকিছু। সে টাকা পাঠাচ্ছে কিন্তু একটা নারী বিয়ে করছে, তার সংসারটা কিন্তু হচ্ছে না। তো সঙ্গীত যখন চর্চা করেন তখন সঙ্গীত চর্চা করতে গিয়ে কখনো কি প্রেমে পড়েছেন কিনা? তো এই শিল্পী হওয়ার পিছনে অনেক কাহিনী। গান শিখবো না দেখে জি। আমাকে একদিন ভাতও খেতে দেয় নাই। আমার বন্ধু আইলো না, সোনার জীবন হইল পোড়া, তার দেখা পাইলাম না। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মুভি বাংলা টেলিভিশনের অনুষ্ঠান ডিজিটাল তারকা। সাথে আছি আমি মোহাম্মদ মানিক খান। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন কণ্ঠশিল্পী কলি সরকার। কেমন আছেন আপনি? জি ভাইয়া, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনার সঙ্গীত কর্মের অনেক সুনাম আমরা শুনেছি, আপনার অনেক গান আমরা শুনেছি। তো প্রথমেই আপনার সঙ্গীত অঙ্গনে আসার যে পিছনে যে ভূমিকাটা ছিল, তার বিষয়ে বলবেন এবং আপনার কিভাবে আপনি আসছেন, শুরুটা কিভাবে সঙ্গীতের শুরু করেছিলেন, সেটা একটু আমাদেরকে একটু জানাবেন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আমি যে কখনো গানের শিল্পী হব এটা আমার মাথায় কখনোই ছিল না। আমি যখন ছোটবেলায়, এটা আমার স্বপ্ন ছিল হচ্ছে আমার মায়ের। জি। যখন আমি খুব ছোট, আপনার আম্মা কি আপনার না সঙ্গীতের সাথে? না, সঙ্গীতের সাথে রিলেটেড কেউ ছিল না ওরকম। জি। আমার যে বড় ভাই, উনি হচ্ছে একটু গান ভালোবাসতেন। জি। তো ওইখান থেকে উনি যখন টিচারের কাছে গান শিখতো, জি। তখন আমিও ছোট, আমার মা বলতো যে আমি নাকি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, নাচানাচি করতাম, জি। গান গেয়ে বেড়াতাম, মানে দুষ্টু আর কি, বাচ্চারা যেরকম খেলাধুলা করতে পছন্দ করে। তো মা তখন থেকেই নাকি বলতো যে আমার এই মেয়েটা বড় হলে ওকে আমি শিল্পী বানাবো। কিন্তু এই শিল্পী হওয়ার পিছনে অনেক কাহিনী। আমি তো আমরা আজকে সেই কাহিনীটাই আমাদের দর্শকদেরকেও শোনাবো, আমরা নিজেরাও শুনবো। আমি কিন্তু আসলে গান শিখতেই যাইনি। জি। আমার ভাইয়া আমার কেন? মানে আপনার গান শেখাটা কি নিজের কাছে ভালো লাগে নাই? মানে আমি বুঝতেই পারি নাই যে আসলে এটা কি, লাইফটা কিরকম হবে। জি। তখন তো আসলে ছোট মানুষ, তো খেলাধুলা লেখা। আমরা তাহলে এক কথায় বলতে পারি যে আপনার ক্ষেত্রে ব্যতিক্রমটা ঘটেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেকেই আমরা দেখে থাকি যে নিজের ইচ্ছেটাকে আপনার প্রাধান্য প্রায়োরিটি দেওয়া হয়। হ্যাঁ, প্রাধান্য দেওয়া হয়। আবার অনেক সময় দেখা গেল যে নিজের ইচ্ছেটাকে আপনার এক কথায় আপনার মুছে ফেলা হয়। মন থেকে মুছে ফেলা হয় পরিবারের আপনার চাপ সৃষ্টির কারণে। জি। তো আপনার ক্ষেত্রে আপনার যে পরিবারের সাপোর্ট ছিল, আপনার নিজেরই সেখানে ইচ্ছে ছিল। আমি তো গান শিখবই না। জি। মানে আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি গান শিখবো না দেখে জি। আমাকে একদিন ভাতও খেতে দেয় নাই। জি। ওয়াও! মানে বিশাল একটা ঘটনা হ্যাঁ, আপনার সাথে তো ঘটে আমি গেছে। মানে কখনোই এইভাবে সরাসরি কথা বলতে পারি নাই। জি। আজকে কথাটা প্রকাশ করলাম যে আমাকে একদিন খেতেও দেওয়া হয় নাই। জি। রাজি করানোর জন্য আমার ভাইয়া, আমার যারা বান্ধবী ছিল, আমার আব্বু সবাইকে বলল, আমার ভাইয়া বলল, মা বলল যে সবাই একটু রাজি করাও না, ওকে একটু গান শিখায়। আমি বলছি না, আমি গান শিখবো না। মানে শিল্পী হব, কেউ আমাকে চিনবে, সবাই কলি বলে জানবে, জি। এই স্বপ্নটা আমার কখনোই ছিল না। আমার সীমাবদ্ধতা ছিল আমি স্কুলে যাব, ওখান থেকে আসবো, বন্ধু বান্ধবী আছে, ওদের সাথে মাঠে খেলা করব। ছোটবেলা থেকে আপনার কি হওয়ার স্বপ্ন ছিল? কি হওয়ার স্বপ্ন নিয়ে আপনি লেখাপড়া করেছেন বা আপনার স্বপ্নটাকে প্রথম সে দিকে বড় হয়েছে? তখন তো এরকম এত কিছু বুঝতাম না। জি। তো ছোট্ট একটু স্বপ্ন ছিল যে লয়ার হব। জি। তো এইভাবেই আর কি ওঠা। তারপরে যখন গানের দিকে চলেই গেলাম, সবাই রাজি করাই ছাড়লো আমাকে যে তোমাকে গান শিখতেই হবে। জি। তো পরে এইভাবেই আমার গানের জগতে আসা। আপনার প্রথম গানটা যেটা দর্শকদের কাছে পৌঁছেছে, যেটা আপনার, হ্যাঁ, সেই গানটা আপনার কিভাবে সূচনা হয়েছিল এবং গানের যে জগৎ, যেটা মিডিয়া বলি আমরা, না, সেখানে আপনি কিভাবে আপনারা এসেছেন? কার হাত ধরে আসা হয়েছে? আমি যেহেতু আমি ফোক গান করতাম, জি। আমি আবার পালা গানও করতে পারি। পালা গানের সাথে আমি রিলেটেড। ওটাই আমার মূল পেশা আর কি। জি। তো ওইভাবে কোনো রিয়েলিটি শো থেকে তো আমি আসিনি যে আমার কোনো একটা গান সকলে পরিচিত হয়েছে, ভাইরাল হয়েছে বা এরকম না। জি। ছোটবেলা থেকে মানে আপনার নিজের মৌলিক কোনো গান নেই? হ্যাঁ, আমার নিজের মৌলিক গান আছে। শুধু এটাই না, আমার একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল আছে। যাক। সেই ইউটিউব চ্যানেলটাও কলি সরকার নামেই সবাই জানতে পারবেন, সার্চ করলেই সেখানে দেখা যাবে। আমার অনেক মৌলিক গান করা আছে। জি। তো আপনার একটা মৌলিক গান আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে চাচ্ছি।
একটা কলি আমরা আমাদের দর্শকদেরকে শোনাবো। একটা কলি বললে আপনার নামের সাথে আপনার আসলে মিলে যায়। হ্যাঁ, আমি বলবো যে একটা আপনার অন্তরা আমরা দর্শকদেরকে শোনাই। আচ্ছা, আমি রিসেন্ট একটি গান করেছি, এটা আমার চ্যানেল থেকে রিলিজ হয়েছে। প্রবাসী ভাইয়েরা যেরকম অনেক বিয়ে শাদী করে চলে যায় বা বাবা মা দিতে চায় না প্রবাসীর সাথে বিয়ে, জি। তো সেই দিকে আর কি দৃষ্টি রেখে বাবা মা প্রবাসীর সাথে বিয়ে দিতে চায় না, এটা দিতে চায় এটা না। আপনাকে কে বলেছে? অনেকেই দিতে চায় না, কারণ ওই যে বিয়ে করার পরে ছেলেরা দেখা যাচ্ছে আপনার সাথে বা আপনার প্রতিবেশীর সাথে বা আপনার পরিবারের কারোর সাথে কি এমনটা ঘটেছে কিনা? হ্যাঁ ঘটেছে। না, শুরুতে এরকম ছিল না, যেমন আমার আমরা তো আসলে জেনে থাকি যে আসলে টাকাওয়ালা ছেলের কাছে আপনার হচ্ছে বাবা মা তার মেয়েকে তুলে দিতে চায়, টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিতে চায়। তো সেই ক্ষেত্রে প্রবাসীরা কিন্তু আপনার পরিশ্রমী এবং আপনার হচ্ছে তাদের অর্থ আছে, টাকা আছে, তাদের কাছে দিবে না কেন? আমি মনে করি যে আপনার প্রবাসী ছেলেই আপনার মেয়ের বাবা বা রাইট, মেয়ের মা খুঁজে। ঠিক আছে। আসলে কি ওই যে বাবা মা এটা চিন্তা করে যে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, জি, যদি প্রবাসী থাকে ওই ছেলেটা, সে কিন্তু প্রবাস জীবনেই তার সবকিছু, সে টাকা পাঠাচ্ছে, কিন্তু একটা নারী বিয়ে করছে, তার সংসারটা কিন্তু হচ্ছে না। আচ্ছা, আমরা আপনার গানটা শুনলে আসলে বুঝতে পারবো, দর্শকরাও বুঝতে পারবে যে আসলে তো সেই মূলত গানটা আপনি নিজে আসলে কারো প্রতি অভিমান করে গেয়েছেন বা নিজে আপনার হচ্ছে নিজের প্রতি অভিমান করে গিয়েছেন, কোনটা সেটা আসলে আমরা আমরা বুঝতে পারবো আপনার গানটা শোনার পরে। গানটা আগে বলি, যিনি গানটা লিখেছেন জি, বর্তমান প্রজন্মের খুব আলোচিত গীতিকার রাসেল কবির জি, ভাইয়ার লেখা খুব চমৎকার, এবং এই গানের মিউজিক করেছেন এইচ.এন. লিটন ভাই, জি। আর সুর করেছেন মাসুদ টুটুন, আর রিলিজ হয়েছে লেভেলটা হচ্ছে কলি সরকার ইউটিউব চ্যানেল থেকে। আর শিল্পী তো আমি নিজে একটু জাস্ট প্রবাসী ভাইদের হ্যাঁ, যে মনের দুঃখটা থাকে ওয়াইফদের, তাদের প্রতি দৃষ্টি রেখে এই গানটি লেখা। এক্সাক্ট ওরকম আমার কিন্তু মনে নেই গানটা খুব একটা ভালোভাবে। ওরে আইতো যদি পরাণ বন্ধু, দেখা নয়ন জুড়াইতাম, তার সোহাগের আদর দিয়ে অন্তরটারে পোড়াইতাম। আইলো রে বিদেশ থেকে, আইলো রে বিদেশ থেকে, আমার বন্ধু আইলো না, সোনার জীবন হইল পোড়া, তার দেখা পাইলাম না। মানে এরকম আর কি কথা। চমৎকার, খুবই চমৎকার ছিল। তো যাই হোক, আসলে গানটা এক কথায় বলতে গেলে যে আসলে একটা আবেগময়ী গান। হ্যাঁ, ওই যে যে কথাটা বললাম যে প্রবাসীদের সাথে এই জন্যই চায় না মেয়েরা যে স্বামীর অপেক্ষা করে যে এই সামনের মাসে আসবে, পরের মাসে আসবে, বছর চলে যায় আর আসে না, সেই দিকে আর কি ই করে গানটা লেখা। আসলে অনেক স্ত্রী আছে তারা কিন্তু আসলে অর্থের না, অর্থটাকেই আপনার প্রাধান্য দিয়ে থাকে বেশি। আপনার ক্ষেত্রে কিন্তু আসলে ব্যতিক্রম যে আপনি এমন একটা গান আপনার হচ্ছে গেয়েছেন যেখানে আসলে স্বামীকে প্রাধান্য দিয়েছেন বেশি। না, মূলত বাঙালি নারীরা কিন্তু স্বামীটাকে আগে প্রায়োরিটি দেয়, যে তাকে সেটা আমরা আসলে বলিতে বলে থাকি, কিন্তু আসলে মন থেকে না, না, এবং বাস্তবিক অর্থে চলতে গেলে কিন্তু টাকার প্রয়োজন, টাকার তাকে দিয়ে মানুষ। হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে লাগে যে আমার চলতে ফিরতে টাকা লাগে, খেতে টাকা লাগে, এটাই। কিন্তু মনের শান্তি কিন্তু কখনোই টাকাতে আসে না। একজন সঙ্গীত শিল্পী গান চর্চা করার ক্ষেত্রে কিংবা আপনার হচ্ছে গান গাওয়ার ক্ষেত্রে তার কোন কোন বাদ্যযন্ত্রগুলো বাজাতে পারবে বা বাজানো শিখতে হয় বলে আপনি মনে করেন? আসলে শিল্পীরা সবাই ওরকম যেহেতু আপনি প্রথমে বলেছেন যে আপনি একজন বাউল শিল্পী বটে, বাউল গান করেছেন, তো সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতাটা বোধহয় আপনার আছে। ছোটবেলা থেকে যখন সারগাম ওঠানোর জন্য হারমোনিয়ামটা ডেফিনেটলি এটা সবার জন্য প্রযোজ্য, কারণ আমি যদি আমার স্কিল, আমি কোথায় থেকে গানটা গাচ্ছি সেটা যদি আমি ঠিক না করতে পারি, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার গলাটা কোন দিকে যাচ্ছে, আমি কততে গানটা করছি। জি, তো এটা হারমোনিয়ামটা আমার মতে যে এটা জানা উচিত। আর আমি যেহেতু বাউল গানের সাথে জড়িত, আমাদের অনেক সময় পালা গান আমরা করে থাকি, জি। তো ওইখানে কিন্তু মাস্টার বি ভায়োলিনটা শিখতে হয়, জানতেই হয়। এটা ছাড়া আমাদের ওই গান সঙ্গীতের আর কোন কোন বিষয়গুলো একজন শিল্পীকে জানা থাকতে হয়? আসলে কি ধারা থাকে, তো গানের তো প্রকারভেদ অনেক রকম, কেউ আধুনিক গান করে, কেউ নজরুল সঙ্গীত করে, কেউ লালন করে। তো দেখবেন এক একটা গানের জন্য এক এক টাইপের মিউজিক ওখানেই করা হয়। না, মিউজিক না, মানে কোন বিষয়গুলো জানা থাকতে হয়? আচ্ছা, এটা সব দিকেই একটা শিল্পী যে তার সব দিকেই তার জ্ঞান রাখতে হয় যে কোন গানটা কোন ধারা, এই আর কি।
মানে সুর তাল লয় সুর, যে তাল, এই লয়, বিষয়গুলা এগুলো- এগুলা কি আসলে একজন শিল্পীর জন্য আপনার যে সিঙ্গার যে গান গাচ্ছে তার জন্য আপনার জানা থাকা কি আসলেই খুবই অত্যাবশ্যক বলে মনে করেন? বললাম না যে একটা শিল্পী যদি তাল না জানা থাকে, আমি গানটা কোন তালে গাচ্ছি এটা অবশ্যই আমার জানতে হবে, জি। বলতে হবে যে আমার এই গানটা এই তালে করে কিন্তু বর্তমান প্রযুক্তি তো আসলে ভিন্ন কথা বলতেছে। বর্তমান প্রযুক্তিতে আসলে যারা আপনার হচ্ছে অনেক শিল্পী আছে যারা আপনার হচ্ছে দেখা গেল যে তাল লয় সুর যেগুলো আসলে সঙ্গীত রিলেটেড যে বিষয়গুলো আসলে আপনি বললেন যেটা যে অবশ্যই জানা থাকা প্রয়োজন, তো সেগুলো আপনার না শিখেই না জেনেই আসলে প্রযুক্তির ছোঁয়ায় তারা শিল্পী হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আসলে গান হচ্ছে একটা সাধনার বিষয় তো। জি আমাদের আমি যত কথাই বলি না কেন কেন যেন আমার মাথার মধ্যে বাউল ওটাই এসে পড়ে জি যে গুরু ছাড়া, ওস্তাদ ছাড়া, জি যেমন আমরা আমাদের পরিচয় দিতে গেলে আমি কার মেয়ে, আমার বাবার পরিচয়টা দিতে হয়। জি। তো প্রত্যেকটা গানের জগতেই তাদের একটা এভাবে গুরু থাকা উচিত। আর জি। যে পর্যন্ত সে সাধনা না করবে, সাধনা ছাড়া কোনো কিছুই পসিবল না। বর্তমান প্রজন্মের যারা শিল্পী হচ্ছে ইউটিউব দেখে দেখে আসলে এটা যেভাবে এই যে ভাইরালটা হচ্ছে গান, যে আমরা ভাবি যে একটা গান ভাইরাল হয়ে গেছে আমি শিল্পী হয়ে গেছি, যে জিনিসটা কষ্ট ছাড়া অতি দ্রুত কাছে আসে ওই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। গুরুবিদ্যা কিন্তু কখনোই হারাই যায় না, এটা যুগে যুগে বেঁচে থাকে। এই হচ্ছে বিষয়। গানের পাশাপাশি আর কি করেন আপনি? না, আমি গানের পাশাপাশি আর কোনো কিছুই করি না। লেখাপড়া এখন তো আর করি না, একসময় করেছি, ওটা এখন আর কিছুর সাথে জড়িত নেই। তাহলে গানটাকে কি পেশা হিসেবে হ্যাঁ, নিয়েছেন? এটাই আমার পেশা, এটাই আমার নেশা। তো আপনার পরিবারের লোক তো বললেন যে আসলে আপনাকে গানের বিষয়ে প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিয়েছে, তাদের আসলে সাপোর্টেই আপনার মূলত শিল্পী হওয়া। তো এখন যদি আপনার হচ্ছে আপনার যে আরেকটা পরিবার আছে, হ্যাঁ, সেই পরিবার আপনাকে কতটুকু সাপোর্ট দিচ্ছে, বা সেই পরিবার যদি আপনার পরিবারে যখন আপনি যাবেন যদি যেয়ে থাকেন তাহলে আপনার তারা কতটুকু দিচ্ছে, আর সেই পরিবারে যখন যাবেন তখন যদি তারা সাপোর্ট যদি আপনাকে না করে গানের বিষয়ে তখন আপনি কি করবেন? আসলে আমি আপনি যেহেতু ম্যারিড লাইফের কথা বলছেন, যে সেদিকে যদি আমরা শিল্পীরা যিনি আমার লাইফে আসবেন জি তাকে চিন্তা করে আসতে হবে যে সে গান প্রেমী মানুষ। জি গান হচ্ছে আত্মার খোরাক, যারা একবার গানের সাথে মিশে যায়, সুরের সাথে মিশে যায়, সে কিন্তু গানটাকেই তার জীবন সঙ্গী করে আগে নেয়। জি আর আমি মনে করি যে আমাকে ভালোবাসবে আমার গানটাকে তার ভালোবাসতে হবে। তো ওইভাবে ওইরকম একটা মানুষই আমার জীবনে আসবে যে যে আমার গানটাকে প্রায়োরিটি দেবে। যে সঙ্গীতকে ভালোবাসবে গানকে ভালোবাসবে সেই আপনার লাইফে আসবে এমনটাই আপনি প্রত্যাশা করেন। জি, তো দেখা গেল যে অনেক সময় আমরা এমনটা দেখে থাকি যে আসলে পরবর্তী সময় আপনার সংসারে একটা আহ, দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে যারা মিডিয়াতে আসলে মূলত কাজ করে, যারা সঙ্গীতের সাথে আপনার কাজ করে থাকে। আমার বিষয়টা আপনি নেগেটিভ নেবেন না, পজিটিভলি নেবেন। যারা আপনার হচ্ছে সঙ্গীত কর্মের সাথে সম্পৃক্ত আছে, ছেলে বা মেয়ে, তাদের অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনার বিয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা দুইটা আপনার হচ্ছে ইচ্ছের ঘর। বিচ্ছেদ ঘটে, এবং আপনার হচ্ছে তাদের লাইফের ক্ষেত্রেও আপনার হচ্ছে বিভিন্ন ঝুঁকি আপনার চলে আসে। তো এমনটা আপনার হচ্ছে কেন আসে বলে আপনি মনে করেন? এটা আমি আসলে কি বলবো, ভালো মন্দ সব দিকেই থাকে, কিন্তু আমাদেরটা হয় কি প্রকাশ পায়। যারা দেখবেন মিডিয়ার সাথে জড়িত তাদেরটা প্রকাশ পায়। সাধারণ একটা ছেলে মেয়ে কিন্তু অ্যাভেলেবেল ডিভোর্স হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, এগুলো আসে কারোর চোখে পড়ে না, কিন্তু শিল্পী যারা, নায়িকা যারা, এদেরকে আর কি বেশি ধরা হয়। আসলে বন্ডিংটা হচ্ছে ওরকম রাখতে হবে, ভালোবাসাটা। হ্যাঁ, ফ্যামিলির প্রায়োরিটি আমার কাছে সবার আগে। জি। ঠিক আছে, একটা কথা বলি, সেটা হচ্ছে দুজনকেই মেনে নিতে হবে। আমাকে প্রায়োরিটি দিতে হবে যে এটা আমার সংসার, আগে হচ্ছে আমার ধর্ম, আগে আমার সংসার ধর্ম, তারপর হচ্ছে আমার সঙ্গীত। আবার যিনি আমার লাইফে আসবে তাকে বুঝতে হবে যে এই মানুষটা ছোটবেলা থেকে এতটা পরিশ্রম করে এই পর্যন্ত আসছে, তো ও যেটা করলে ভালো থাকে থাকুক না ওর মতো। আমি দুটো নিয়েই থাকতে চাই। আমি যেহেতু মেয়ে মানুষ, সংসার করতে হবে, আজ করি কাল করি, করতেই হবে। আর আমার গানটা আমার রক্তের সাথে মিশে গেছে, গান না করলে আমি পাগল হয়ে যাব। তা এইটা আপনি আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি বলবেন। জি। আগে আমার প্রশ্নটা কিন্তু আপনার কাছে ছিল যেটা, যে আসলে যারা সঙ্গীত কর্মের সাথে সম্পৃক্ত দেখা গেল যে তাদের পরিবারের সাথেও অনেকের সাথেই, বিশেষ করে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এমনটা ঘটে থাকে, একটা বিচ্ছেদের ঘটনা ঘটে থাকে অধিকাংশ ক্ষেত্রে, এবং আপনার হচ্ছে সেটা এক না একাধিকবার আপনার হয়ে থাকে। তো সেটার কারণটা কি আপনি মনে করেন?
ওই যে কারণটা একটাই বললাম যে যখন আমি একটা সিঙ্গার, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, আমি দেখেন যখন একটা অ্যারেঞ্জার একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, তাদের কিন্তু অনেক দিক মাথায় রেখে অনেক চিন্তা ভাবনা করে অনেক টাকা ইনভেস্ট করে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। সেখানে যদি আমাকে ইনভাইট করা হয়, আমি যদি তাদেরকে কথা দিই যে ঠিক আছে আমি আসবো, এই টাইমে আমি চলে আসবো, ওই সময় যদি এখন আমার হাজব্যান্ড তার অধিকার আদায় করতে চায় যে তুমি আমার ওয়াইফ, আমার অনুমতি ছাড়া তুমি যেতে পারবে না, প্রোগ্রামটা ক্যান্সেল করো। এখন আপনি বলেন এই অবস্থাতে এখন আমি কোন দিকে তাকাবো? একটা মানুষ, সে আমার স্বামী, ঠিক আছে আমি তাকে সম্মান করব অবশ্যই, কিন্তু তার তো বোঝা উচিত যে ওখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, ওকে যদি আমি যেতে না দিই সেখানে অনেক লসও হবে, মানুষকে কথা দিয়ে কথা রাখতে হবে। তো দেখা যাচ্ছে এই দ্বন্দ্বগুলো থেকেই কিন্তু মানুষের সংসারটা, বিচ্ছেদটা ইদানিংকাল বেশি হচ্ছে শিল্পীদের। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মিডিয়া রিলেটেড ছেলে মেয়ে যারা আছে তারাই বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হচ্ছে, তাদের সংসারও আপনারা বিচ্ছেদ করতেছে। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে আপনার মন্তব্যটা কি? সেখানে তো আপনার হচ্ছে উভয়ই তো আপনার হচ্ছে মিডিয়া রিলেটেড, একজন আরেকজনকে বোঝার মতো সক্ষমতা আছে। যদি একজন মিডিয়া রিলেটেড, যদি আপনার মিডিয়া পার্সনের বাইরে যদি বিবাহ হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একজন আরেকজনকে বোঝার মতো ক্ষমতাটা কিন্তু তখন থাকে না। যে বিষয়টা আপনি বুঝলেন যে আমার জন্য হাজার হাজার লোক অপেক্ষা করতেছে, আমাকে সেখানে আপনার যেতে দিতে চাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। আর যখন আপনার হচ্ছে দুজনেই মিডিয়া রিলেটেড থাকে, তখন কিন্তু সেই বিষয়গুলো আপনার বুঝতেছে, একজন আরেকজনকে অনুভব করতে পারতেছে, তো সেই ক্ষেত্রেও তো আপনার বিচ্ছেদ করতেছে। সেই ক্ষেত্রে আপনার মন্তব্যটা কি? এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে সম্মান করাটা তখন আমরা ভুলে যাই। যখন আমি একটা আর্টিস্ট, আমি একটা শিল্পী, যখন সাধারণ একটা ছেলে আমাকে বিয়ে করবে, সে ভাবে যে ও তো একটা শিল্পী, ওর জগৎটা আমার জগৎটা আলাদা, সে একটা সম্মানের চোখে আমাকে দেখবে যে আমার ওয়াইফকে অনেকেই সম্মান করছে বা আমার বৌমাকে অনেকে সম্মান করছে। কিন্তু যখন দেখা যাবে আমার হাজবেন্ডও সিঙ্গার, আমিও সিঙ্গার, একই সাথে থাকছি, একই সাথে খাচ্ছি, আমার সম্মানটা, আমার লেভেলটা ওর লেভেলটা তখন এক হয়ে যাচ্ছে, তখন কেউ আর কাউকে পরোয়া করে না। বলে তোমারও যেরকম ভক্ত শ্রোতা আছে আমারও তো আছে, তা আমি কোন দিক দিয়ে কম? ঠিক আছে, তখন এই যে তাদের মধ্যে তখন অহংকারটা বিরাজমান হয়ে চলে যায়। আসে, হ্যাঁ, তখন আর ভালোবাসাটা থাকে না। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আসলে লোকমুখে শুনে থাকি এবং আমরা আপনার অনেক সময় বলে থাকি যে শিল্পীরা উদার মনের হয়ে থাকে। তো এই বিষয়টা আপনার হচ্ছে আপনি কতটুকু আমার সাথে সম্মত হবেন, বা মানুষ যখন বলে থাকে যে শিল্পীরা উদার মনের হয়ে থাকে? এটা আমি ট্রাস্ট করি। আচ্ছা, এটা যদি আপনি যদি ট্রাস্ট করে থাকেন, আপনি একজন শিল্পী, আপনিও আপনার মনে উদার আছে, তো আপনার কিছু উদারতার আপনার হচ্ছে হ্যাঁ বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে একটু তুলে ধরেন, আমার দর্শকদের কাছে তুলে ধরেন, আমার কাছে না, বেসিক্যালি আপনার আমার কাছে বললে পরে আপনার হচ্ছে বিষয়টা অন্যভাবে যায়, আমাদের দর্শকদের কাছে তুলে ধরেন আপনার উদারতার কিছু বৈশিষ্ট্য। না, আমার এটা হচ্ছে নিজের প্রশংসা করা হয়ে যাবে, আপনি যেভাবে প্রশ্নটা করলেন যে আমার উদারতা। না, আমি তো এখন এখানে আপনি আমার সামনে আপনার হচ্ছে প্রত্যক্ষমান আছেন, আমি তো এখন আরেকজনকে আপনার দেখিয়ে বলতে পারি না যে আপনার তার উদারতার প্রশংসাগুলো করেন। যেহেতু আপনি আমার সামনে প্রত্যক্ষভাবে আপনার উপস্থিত আছেন, আমি আপনাকে দিয়ে আপনার উদারতাগুলাই আমি আপনার দর্শকদেরকে জানাতে বললাম। ওই যে বললাম, যদি আমি আমার ব্যাখ্যা করতে চাই, এটা আমার একটা অহংকার হয়ে যাবে যে আমি নিজের ঢোল নিজে পিটাচ্ছি। জি শিল্পী যারা যারা গান ভালোবাসে, যারা গান লেখে, জি তাদের হৃদয়টা খুব কোমল হয়, সফট। মানে যে কোনো কেউ একটা দেখা যাচ্ছে একটা কথা বলছে, চোখ দিয়ে একা একাই পানি ঝরছে, বাট জি। আমি তাকে কোনো কষ্ট দিয়ে কোনো কিছু বলতে পারছি না। একটা জিনিস আমার কাছে কেউ চেয়েছে, আমার দিতে ওটা কষ্ট হচ্ছে যে আমি পারবো না, তারপরে চিন্তা করি যে হয়তো বা তার এটা অ্যারেঞ্জ করার মতো অ্যাবিলিটি নেই, জি। উনি আমার কাছে আসছে, ঠিক আছে হোক না, আমার একটু কষ্ট দিই। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায় সময়ই দেখে থাকি যে আসলে সংস্কৃতি এবং শিল্প যে বিষয়গুলো আছে, শিল্পকর্মর সাথে যারা জড়িত আছে, তাদের মধ্যেই কিন্তু আসলে আপনার বিভিন্ন ধরনের আপনার ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তারা আপনার সবসময় আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার টাইম লাইনে আপনার গিয়ে থাকে তাদের আপনার ঘটনাগুলা। এইটা আপনার হচ্ছে যদি উদারমনোযোগী হয়ে থাকে, তাহলে তো আপনার একজনের সাথে আরেকজনের যে দ্বন্দ্বটা থেকে থাকে, সেটাকে আপনার হচ্ছে হ্যাঁ একজন আপনার যদি অ্যাকসেপ্ট করে নেয়, উদারতা যদি দেখায়, তাহলে তো আপনার সেই দ্বন্দ্বটা থাকার কথা না। কিন্তু আপনার হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে শিল্পীদের বা সাংস্কৃতিক মনা যারা আছে, সংস্কৃতির সাথে যারা সম্পৃক্ত আছে, তাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলাই টাইমলাইনে গিয়ে থাকে। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে একটা কথা আছে কি, যে মানুষ একটা কথাই বলে না যে সাদা কাপড় পরলে তার মনটা সাদা হয় না। জি আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু অভিনয়টা খুব ভালো জানি, অভিনয়টা খুব ভালো করি, জি দেখাচ্ছি যে আমি প্রফেশনে নিয়ে নিয়েছি যে আমি একজন সিঙ্গার,
সবাই জানে যে শিল্পীদের মনটা উদার হয়, বাট আমি কিন্তু অভিনয় শিল্পী। আমি যারা এরকম কর্মের সাথে জড়িত থাকে যে তারা আসলে অভিনয়টা চালায় যায়, আসলে তারা ওই ওই জায়গাতে যেতেই পারে নাই আমি মনে করবো। যেমন একটা শিল্পীর হাতে কখনো অস্ত্র উঠতে পারে না, একটা শিল্পী সে কখনো মানে খারাপ কোনো কাজে লিপ্ত থাকতে পারে না, কারণ গান হচ্ছে মাটির গান, আত্মার গান, মায়ের কথা বলে যে গান শুনলে সৃষ্টিকর্তার কথা মনে পড়ে, যে গান করলে দেশের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, সে একটা শিল্পী, উনি তো কোনো খারাপ কাজ করতে পারে না, আমার বিশ্বাস হয় না। অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে আসলে বাংলাদেশের আমি নাম উল্লেখ করে বলবো না, বাংলাদেশের আপনার অনেক পরিচিত যা শিল্পীগুলো আছে, বাংলাদেশের অনেক পরিচিত যে শিল্পীগুলো আছে তারাও আপনার হচ্ছে একটা সময় আপনার বিভিন্ন ধরনের আপনার গানগুলা গেয়ে থাকতো, যেগুলো আসলে সামাজিকভাবে আসলে খুবই আসলে এক কথায় আপনার ঘৃণিত। সেই গানগুলো আপনার হলো তারা গেয়ে বেড়াচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আমরা বিনোদনের জন্য গান গেয়ে থাকি, আমরা চাই যে আসলে সুস্থ ধারার বিনোদনটা আমরা উপভোগ করি, যারা দর্শক আছে তারা কিন্তু চায় যে সুস্থ ধারার বিনোদনটা তারা উপভোগ করুক, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে আসলে একটা সময় আপনার সিনেমায় হোক বা আপনার এমনিতে সোশ্যাল মিডিয়াতেই হোক, একক অ্যালবামই হোক বা মৌলিক গানই হোক, যেটাই হোক, তারা আপনার বিভিন্ন ধরনের সামাজিক যে বিষয়গুলো আসলে খারাপ দিকগুলো আপনার তুলে ধরে বা সামাজিকভাবে যে গানগুলো আসলে শোনার মতো নয় সেই গানগুলো আপনার তুলে ধরে এবং সেই গানগুলো আসলে ভাইরাল হয়ে যায়। ভাইরাল বলতে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে তারা গানগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়, সেগুলা লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ হয়ে যায়। সেই বিষয়ে আপনার মন্তব্যটা কি? প্রথম কথাই হচ্ছে এটা বর্জন করতে হবে। সেটা আপনার হচ্ছে আপনার যেহেতু বাউল শিল্পীও ছিলেন এক কথায়, বাউল শিল্পীদের মাঝেও কিছু আপনার শিল্পী আপনার গেয়ে থাকে এবং আপনার হচ্ছে ফোক শিল্পী যারা তাদের মধ্যে অনেকেই গেয়ে থাকে এবং আপনার টপ যে শিল্পীগুলো বাংলাদেশের লিস্টেড আছে তাদেরও আপনার হচ্ছে এই ধরনের আপনার সামাজিকভাবে যে আসলে শোনার মতো যোগ্য নয় সেই ধরনের গান কিন্তু বহু আছে। এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? আপনারা তো নবাগত, যেহেতু আপনার হচ্ছে এই বিষয়ে মন্তব্যটা আপনারাই করতে পারবেন, কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে ভুলটা আমরা তখনই কিন্তু আসলে আমাদের সংশোধন হয় যখন কেউ আপনার আঙুল দিয়ে সেটাকে দেখিয়ে দেয়। কিন্তু দেখিয়ে দেওয়ার মতো লোক থাকতে হবে, সেটা ছোট হোক বড় হোক। দেখিয়ে দেওয়ার যে লোকটা সেটা আসলে আপনার ছোট বড় কোনো বিষয় না, দেখিয়ে দেওয়ার মতো আসলে মনোভাবটা থাকলেই হয়। তো সে বিষয়ে আপনার মন্তব্যটা আমরা জানতে চাচ্ছি। আসলে ভালো মন্দ হচ্ছে নিজের মধ্যে। যারা অনেক বড় বড় শিল্পী, আপনি বলছেন যে এমন কিছু গান গেয়ে ফেলেছে যেটা আমরা নিতে পারি না, খারাপ শোনায়। আসলে এটাও হচ্ছে একটা দিক, সেটা হলো ভালো মন্দ আমার নিজেরটা আমার নিজেকে বুঝতে হবে যে আমি যে গানটা করলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, আমার সন্তানের কাছে আমি মুখ দেখাইতে পারবো না যে মা তুমি কী গান করছো, এটা কোনো গান হলো? একটা আমার যদি কোনো বাবা কোনো চায়ের দোকানে যাবে, কোনো রাস্তায় হাঁটবে, তখন বলবে আপনার মেয়ে এই গান গেয়েছে, এই গানের শিল্পী আপনার মেয়ে, তো এটা হচ্ছে লজ্জাজনক বিষয়। তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর কথা হচ্ছে ওই গানগুলোই আমরা গাওয়ার চেষ্টা করব, যে গানগুলো যুগ যুগ বেঁচে থাকবে মানুষের প্রাণ হয়ে। কারণ গান হচ্ছে আত্মার খোরাক, যে গান শুনলে নবী রাসূলের কথা মনে পড়ে, আল্লাহর সৃষ্টিতে মনে পড়ে, বাবা মায়ের দেশপ্রেমের কথা মনে পড়ে, এই ধরনের গান গাওয়াটাই আমি মনে করি শ্রেয়। আপনার সাথে আরও অনেক আলাপ আছে, আরও অনেক কথোপকথন হবে, তার আগে যাব ছোট্ট একটা বিরতিতে। দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটা বিরতির পর। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের আজকের অতিথিকে নিয়ে। আমাদের আজকের অতিথি কলি সরকার। তো যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে যারা বাংলাদেশের টপ শিল্পী তারা আপনার লোক গেয়েছে, সে বিষয়ে আপনি আপনার মন্তব্য আমাদেরকে জানালেন। তো তারা যে এই যে আপনার লোক গেয়েছে, তারা আপনার পরিবারের কথা কি চিন্তা করে নাই কখনো? মানুষ যখন অনেক কিছু রিলেটেড থাকে এটার সাথে, লোকটা যখন কাজ করে যে আমি এই গানগুলো গাইলে আমি অনেকগুলো টাকা পাবো বা আমার পজিশনের থেকে আরও আপ হবে, তখন কিন্তু মানুষ ওই দিকটা লক্ষ্য করে কিন্তু গানগুলো করে। ঠিক আছে, লোক থেকে সাধারণত এটা করে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে লোক থেকে তাদের লোকটা কাজ করেছে, তখন তারা সেই লোভের বশবর্তী হয়ে সেই ধরনের গানগুলা করেছে। এটা আমার থিঙ্কিং। আচ্ছা, বর্তমান সময়েও যারা আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আসলে অপপ্রচারই বলবো বা অপসঙ্গীতই বলবো, যেটাই বলি, সেই অপসঙ্গীতের বিষয়ে আপনার কি মন্তব্য? এই যে অপসঙ্গীতগুলা আসলে বন্ধের লক্ষ্যে
আপনাদের শিল্পীদের যারা আপনার শিল্পী আছেন তাদের কি কোনো আপনার উদ্যোগ আছে কিনা? হ্যাঁ, এটা থাকা উচিত। কারণ একটা গান যখন একটা লিরিক্স আমাকে সামনে নেওয়া হলো যে এই গানটা আপনি করবেন, আমাকে 10 বার চিন্তা করতে হবে যে এই গানটা আসলে পসিবল কিনা, গানের কথাগুলো কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, না দেশের, না আমার ফ্যামিলির, না জাতির, যে কোনো কিছুর সাথে এটা আমার ক্ষতি হচ্ছে কিনা। তো এভাবেই যদি প্রত্যেকটা মানুষ যিনি মিউজিক করবে তারও চিন্তা চেতনা থাকতে হবে, যেখানে তো আমার নামটাও যাবে, আমি তো এই গানের সাথে জড়িত। যিনি গানটা লিখেন তারও কিন্তু চিন্তাধারা থাকতে হবে যে এই গানটা যখন ধরেন একটা খারাপ গান, বাজে কথার একটা গান, সেটা ভাইরাল হলো, কিন্তু শিল্পীকে তো মানুষ সবার আগে চিনে, কিন্তু তার পিছনে একটা শিল্পী তো একা একা গান করতে পারে না, মিউজিশিয়ান থাকে, সেখানে গীতিকার থাকে। তো প্রত্যেকটা মানুষকেই উচিত যে আমার এমন একটা গান আমি এমন শিল্পীদের গাওয়াবো না, আমার এমন একটা গান আমি মিউজিক করব না। তো এই ভাব থেকে আবার কিছু শিল্পী আছে যে শিল্পী না, কিন্তু কোনো রকম নাম দিয়ে বেড়াচ্ছে আমি শিল্পী, একটা দুইটা গান গিয়ে তো বেড়াচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন বা আপনার হচ্ছে আপনাদের সিনিয়র যারা আছেন, যারা আপনার হচ্ছে সঙ্গীতের সাথে এক কথায় আপনার সঙ্গীতই তাদের পেশা, সঙ্গীতই তাদের এক কথায় জীবন। হ্যাঁ, এমনভাবে সঙ্গীতটা তাদের সাথে মিশে আছে, সঙ্গীত তাদের রক্তের প্রত্যেকটা কণায় কণায় মিশে গেছে। তো তারা কি আপনার এই বিষয়ে আপনার কোনো উদ্যোগ নিতে পারে না? অবশ্যই নিতে পারে। এটা আসলে আমি কর্তৃপক্ষকে জানাবো, যে জানাইতে চাই, আমার একা তো পসিবল না, না এটা, তাই না? আমি প্রথমে বলছি যে আপনাদের সিনিয়র যারা আছে জি জি তারা কিন্তু আপনার হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আপনার হচ্ছে একটা বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে। সেটা হয়তো আপনিও জানেন। আমি আসলে জি। বিষয়টা আমি এখানে ওপেন করতে চাচ্ছি না। তো তারা যে বিষয়টা নিয়ে আন্দোলন করতেছে, তাদের আন্দোলনটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি বা আপনিও কি তাদের দলে আছেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমি থাকবো না কেন? তাহলে আপনি যদি তাদের দলে যদি থেকে থাকেন, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা আসলে সঙ্গীত অঙ্গনের মানুষ যারা আছেন, তারা আপনার হচ্ছে সমাজের যে অপসঙ্গীতগুলো আছে সেইগুলো আসলে নির্মূল করার জন্য, সেগুলোর জন্য আপনারা হচ্ছে কয়দিন প্রতিবাদ করেছেন? কয়টা জায়গায় গিয়ে প্রতিবাদ করেছেন আপনারা? বললাম এটা তো আসলে আমার একার পক্ষে করা সম্ভব না, তাই না? সবাইকে আপনার একার পক্ষে করা সম্ভব না, কিন্তু আপনার হচ্ছে এখন যে আপনারা যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতেছেন, সেটা তো আর একা করতেছেন না, সেটা তো সকলে মিলেই করতেছে। মিলেই করতে তাহলে আপনার হচ্ছে এই যে অপর সঙ্গীত যেটা যেটা আসলে সমাজের সকলের কাছে ঘৃণিত, সেগুলো বন্ধে কেন আপনারা একতাবদ্ধ হচ্ছেন না? আসলে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমাদের দীর্ঘ আসলে আপনার হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসতেছে। আমি প্রথমে বলছি যে আসলে আপনাদের অনেক সিনিয়র যারা শিল্পী আছে, বর্তমান যারা আপনার টপ লিস্টে যারা আছে, তারাও আপনার হচ্ছে একটা সময় অশ্লীল দিয়ে কিন্তু আসলে শুরু করেছিল। তো তখন থেকে তারাই তো আসলে আপনার এইগুলো শুরু করেছে। এখন যারা করতেছে তাদেরকে আপনার যদি বন্ধ করতে যায়, তারাও তো আপনার প্রশ্নবিদ্ধ হবে যে আপনি কেন আপনার করে এসেছেন এটা। আসলে দেখেন আমাদের এটা হচ্ছে আমরা একার দ্বারা সম্ভব না, এটা সরকারের পদক্ষেপ নিতে হবে আমি মনে করি। যে আমাদের দেশে পদক্ষেপ নিতে হবে তার, কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য তাকে তো বলার জন্য আপনার, হ্যাঁ, বা আন্দোলন করার জন্য যে এই জিনিসটা আমরা চাচ্ছি যে বন্ধ হোক, সেটা বলার মতো তো লোক থাকতে হবে। না, গান বন্ধ হোক এটা আমি চাই না, এটা অপসঙ্গীত, হ্যাঁ, এটাকে অপসঙ্গীত বলেছে। অবসঙ্গীত, হ্যাঁ সেটা আমি চাই যে সেটা বন্ধ হোক। যেমন আমাদের গানের কথাগুলো সুন্দর হোক, আমাদের ড্রেস আপগুলো সুন্দর হোক, জি। এমন একটা গান হোক যে গানটা আমরা অ্যাজ এ ফ্যামিলি আমরা দেখতে পারি যে কিন্তু এই যে আমরা যে বিষয়গুলো আপনার আমি বললাম যে অপসঙ্গীত, জি অপসঙ্গীত বলতে আমি যেটা আপনাকে আসলে বুঝিয়েছি সেটা হচ্ছে আপনার গানের কথা, ভাষা, জি এই একটা বিষয় আছে। আরেকটা বিষয় আছে যে আমরা বর্তমানে দেখে থাকি যে আসলে বাউল গানের নামে যেটা আপনার আসলে মূলত আমরা দেখে থাকি যে আসলে স্টেজে গিয়ে আপনার বিভিন্নভাবে বিভিন্ন নাচানাচি ধরনের এবং আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ তারা আপনার উচ্চারণ করতেছে এবং পরস্পর এক শিল্পী আরেক শিল্পীর সাথে ঝগড়া লিপ্ত হচ্ছে। তো এইগুলা তো আসলে আপনার হচ্ছে তারা হয়তো ভাইরাল হওয়ার উদ্দেশ্যে করছে কিনা সেটা আমার জানা নাই। কিন্তু আপনার হচ্ছে এই যে আপনার হচ্ছে সঙ্গীতের যে অপব্যবহার করতেছে বা অপসঙ্গীত হিসেবে যে তারা একটা বস্তু যে দর্শকদের দিচ্ছি সামাজিকভাবে, যেটা আসলে ঘৃণিত। তো এইটা বন্ধের জন্য আপনারা কখনো
সরকারকে বা আপনার হচ্ছে কোনো সরকারি দপ্তরে বা আপনার হচ্ছে সঙ্গীত রিলেটেড যারা আছে সেখানে আপনারা কখনো মানববন্ধন করেছেন বা জানিয়েছেন বা আপনার হচ্ছে কখনো এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন? হচ্ছে তো এখন যারা হয়তো আপনি আমাকে বলতে পারেন যে আসলে আপনার হচ্ছে হ্যাঁ, আপনি ক্ষুদ্র শিল্পী, আপনার হচ্ছে আপনার সিনিয়র যারা আছে তাদেরকে আপনাকে দিয়ে দেখায় যে আপনার হচ্ছে তাদের সাথে তো কম বেশি আপনার দেখা সাক্ষাৎ বা আপনার সাথে আপনার আরেকজনের ভালো সম্পর্ক আছে, তার সাথে আরেকজনের ভালো সম্পর্ক আছে, বিষয়গুলো কিন্তু এইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়। তো আপনি এই বিষয় নিয়ে আপনি নিজে ব্যক্তিগতভাবে কারোর সাথে আপনার কথা বলেছেন? হ্যাঁ, আমরা বলি তো আসলে বর্তমান প্রেক্ষাপটে আপনি দুটো জিনিস দেখেন, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ, তাই না? আপনি যেহেতু বাউল শিল্পী ছিলেন, আপনাদের তো বাউল শিল্পী সম্ভবত একটা সমিতিও আছে, আপনি কি সেই সমিতির মেম্বার? জি, তো সদস্য। সেখানে যদি আপনি মেম্বার যদি থেকে থাকেন তাহলে সেখানেও তো আপনার এইটা বলতে হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে তো, প্রতিনিয়ত হচ্ছে। আর যারা হচ্ছে প্রতিনিয়ত কি হচ্ছে? প্রতিনিয়ত আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন অপকর্ম, অপসংস্কৃতিগুলো বের হচ্ছে, পাবলিশ হচ্ছে, প্রচার হচ্ছে। না বের হচ্ছে, প্রচার হচ্ছে না সেরকম বিষয় না। তো এটা নিয়ে আমরা সবসময় কথা বলি যে আসলে আপনি শিল্পীগুলোকে লক্ষ্য করেন, কোনো একটা জ্ঞানী শিল্পী, ভালো শিল্পী, সে ভাইরাল হওয়ার জন্য, পরিচিত হওয়ার জন্য সে কখনোই মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ কখনোই সে ইউজ করবে না, তাই না? এমনও আছে যারা আপনার হচ্ছে বললাম যে টপ টপ লেভেলে আছে বাংলাদেশে, তারাও কিন্তু আপনার হচ্ছে অশ্লীল যে ছন্দ, গান, কথা, সেগুলো কিন্তু আপনার হচ্ছে গেয়ে আসছে, সেগুলো দর্শকদের সামনে পরিবেশন করে আসছে। তো এখন আপনার হচ্ছে তাদেরকে কি আপনার বলবেন না শিল্পী? তাদের কি শিল্পী কাতার থেকে বাদ দিয়ে দিবেন? না না, তারা শিল্পী আসলে কিছু সিচুয়েশন থাকে, আমরা মানুষকে খুশি করতে গিয়ে আছে না যে বেশি খুশি করতে গিয়ে আমরা মানুষকে কান্না করাই ফেলি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বেশি আনন্দ দিতে গিয়ে তখন আমরা কি করি, মুখ দিয়ে একটা খারাপ কিছু বের হয়ে যায় বা কিছু গান, কিছু কৃতকর্ম, মানে এগুলো হয়ে যায় আর কি। তখন নিজেকে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন কিছু করার থাকে না, হয়তো বা এরকমই কিছু একটা হতে পারে, হয়। যাই হোক, আপনাদের শিল্পীদের গান শুনে অনেক সময় দর্শক যারা আছে, শ্রোতা যারা আছে, তারা আপনার কান্না করে। হ্যাঁ, কারণ গান হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আবেগের সাথে মিশে থাকে। আপনি কখনো কারো গান শুনে কান্না করেছেন কিনা, বা আপনি কখনো গান গাওয়ার সময় কান্না করেছেন কিনা? হ্যাঁ, শত শতবার আমাদের আমি যে গানগুলো করি জি, এগুলো হচ্ছে বেশি ম্যাক্সিমাম হচ্ছে সাধকদের গান, তো ওনাদের গানের কথাগুলো এরকম যেগুলো শুনলেই আমার চোখে অটোমেটিকলি পানি চলে আসে। আচ্ছা, আপনার কণ্ঠে তেমনই একটি গান শুনতে চাই, যে গানটা শুনে আমাদের দর্শকরাও কাঁদবে, আমরাও কাঁদতেছি। আচ্ছা, চেষ্টা করছি আসলে। কান্নাটা তো আসলে বললেই হবে না যে আমার এখন আমি আপনাকে কান্না করাই ছাড়বো, বিষয়টা কিন্তু এরকম না। সব কিছু মিলে একটা সঙ্গীত যখন অ্যারেঞ্জ করা হয়, কিছু মোমেন্ট থাকে জি, যে ওই টাইমটাই থাকে যে এখন আমার অটোমেটিকলি চোখে পানি চলে আসবে। এখন আমার আপনি বললেন যে আমরা কান্না করবো, আসলে এরকম না বিষয়টা। চোখে পানি আসলে ধরে রাখা যায় না। তো আমি এরকম একটা গান, বিচ্ছেদ একটি গান আমি আপনাকে শোনাচ্ছি। তো গানটি হচ্ছে লিখেছেন আমাদের এলাকারই, উনি খুব পরিচিত একজন বাউল রহমান, ওনার লেখা একটি গান চেষ্টা করছি। ওরে তোমার শোনে প্রেম করিয়া আমার পরা ঘরে না আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। ওরে আমি আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন তোমার দেখা পাই। আমার ওই না অন্তিম কালে তুমি লয়ে যাও
বলে যার তার শনে কেমন করে যা। চমৎকার। আসলে এই গানগুলো আসলে আবেগ দিয়ে শুনলে হয়তো অনেকের চোখেই জল এসে পড়বে। আপনি কোন গানটা শুনে আপনার প্রথম কেঁদেছিলেন? গাইতে বলবো না, গানের শিরোনামটা আমরা জানতে চাচ্ছি। আপনি কোন গানটা আমি এই গানটা শুনে ছোটবেলায় অনেক কান্না করেছি, অনেক, এখনো কান্না করি। কেন কান্নাটা চলে আসতো? প্রত্যেকটা গানের তো একটা ব্যাখ্যা আছে, প্রত্যেকটা গানই কিন্তু আসলে আপনার যেটা প্রথমে বলেছিলেন যে গান মাটি মানুষের সাথে মিশে যায়, প্রত্যেকটা গানই আসলে জীবনের কোনো না কোনো প্রেক্ষাপট নিয়ে আসলে হয়ে থাকে। আসলে আপনার লাইফের কি আপনার হচ্ছে কোনো প্রেক্ষাপটে আপনার হচ্ছে সাথে মিলে যায় এই গান? না, হ্যাঁ অবশ্যই মিলবে না কেন? যেমন একটা গান কিন্তু অনেকভাবে ব্যাখ্যা করা যায়। আমি গানটা বলেছি কি, তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই, আমি আগে নালিশ কইরারে রাখি আবার যেন তোমার দেখা পাই। জি। তো এটা কিন্তু আমরা যখন আমার এজে যারা বা আমার যে ছোট যারা আছে, জি। আমরা ভাই বোন সবাই মনে করি যে একটা প্রেমিক প্রেমিকাই হয়তো বা এই কথাটা বলছে যে তোমার সাথে প্রেম করে না আমার পরাণ ভরে নাই, আমি আবার যেন তোমার দেখা পাই। এইভাবে একটা বিশ্লেষণ করা যায়। আরেকটা হচ্ছে যে আমি মায়ের গর্ভে জন্ম নিয়েছি, যে আমার মা মেয়ের সম্পর্কটা এমন, মানে আমার স্বাদ মিটে নাই। এক জন্মে এই দুনিয়াতে এসেও আমার মায়ের প্রতি ভালোবাসা, এটা আমার স্বাদ মিটে নাই। আমি যেন আবার জন্ম নিলেও যেন এই মায়ের কোলেই যেন আমি জন্ম নিতে পারি। আমি যেমন গুরু ধরেছি, আমার গুরুর সাথে একটা শিষ্যের যে প্রেমটা হয়, আমি চিন্তা করি যে এই গুরু শিষ্যর প্রেমটা, আমার গুরুকে আমি এতটাই ভালোবাসি যে আমি পরে জন্ম নিয়ে আসলেও যেন এই গুরু ভক্তি, এই প্রেম, এই ভালোবাসাটা যেন আমার আবারও পাই আমি। তো সেই দিক এইভাবে আর কি গানগুলো। একটা গানের এতগুলো ব্যাখ্যা আসলে হ্যাঁ, আমি নিজেও আসলে জানতাম না যে একটা গানকে আপনি এত সুন্দর করে 3-4টা ভাবে আপনি ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বোঝাতে পারবেন। যাক, দর্শকরাও হয়তো আসলে খুব ভালোভাবেই নিয়েছে এবং দর্শকরাও হয়তো বুঝতে পেরেছে যে একটা গানকে আসলে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করে সেটার ব্যাখ্যা পেতে পারি। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা হয়তো অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটাই হয়তো আপনার কাছে শেষ প্রশ্ন আমার। অনেক বিষয়ই জানা হলো। তো সঙ্গীত যখন চর্চা করেন, তখন সঙ্গীত চর্চা করতে গিয়ে কখনো কি প্রেমে পড়েছেন কিনা? বা সঙ্গীত গাইতে গিয়ে যখন আপনার হচ্ছে একটা গান আপনি গান, তখন কোনো প্রেমে পড়েছেন কিনা? মানে গানের প্রেমে না, আপনি প্রেম আসলে আপনাকে আমি আসলে বিব্রত করার জন্য প্রশ্নটা করি নাই। আপনি যেভাবে একটা গানকে আপনার হচ্ছে এতগুলো ব্যাখ্যা আপনারা দিয়েছেন, এখন আপনি এই প্রেমটা আপনার হচ্ছে আপনি কোনভাবে আপনার ব্যাখ্যা দিবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। না, আপনার তো আর এইখানে আমি আসলে আপনার কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে বা ইস্যু নিয়ে কিন্তু আমি আপনাকে কোনো প্রশ্ন আমি করি নাই। তো এখন আপনার যদি সেটাকে যদি আপনার ব্যক্তিগতভাবে যদি নেন, সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। কখনো প্রেমে পড়েছেন কিনা? রাইট। কারণ আমাকে আপনার ক্লিয়ার করতে হবে যে আমি কি গানের প্রেমে পড়েছি। সেটার উত্তরটা তো আপনি দিবেন যে আপনি সঙ্গীত করতে গিয়ে আপনি এটা বলছেন। প্রেম শব্দটা তো আমরা আপনার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন আপনি প্রেম শব্দটা কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সেটা আপনার ব্যক্তিগত প্রেম ব্যাপার। প্রেম তো 5 প্রকার, জি। ঠিক আছে? তো আপনি এখন কোন প্রেমের কথা বলছেন? আপনি আমাদেরকে যে প্রেমের ব্যাখ্যা দিবেন আমরা সেই প্রেম অ্যাকসেপ্ট করে নেব। যেমন সূক্ষ্ম, শান্ত, দার্শন্য, বাৎসল্য, মধুর প্রেম, ঠিক আছে? মধুর প্রেম আমরা সবাই জানি যে একটা স্বামী স্ত্রীর প্রেম হয়। আপনার গান সঙ্গীত করতে গিয়ে আপনি যে প্রেম করেছেন, মানে কারো প্রেমে পড়েছেন কিনা আমার প্রশ্নটা ছিল ওইটা। না না সঙ্গীত করতে গিয়ে আপনি কখনো প্রেমে পড়েন? না না, সঙ্গীত করতে গিয়ে আমি কখনো কারো সঙ্গীতের প্রেমে পড়েন না? সঙ্গীতের প্রেমে তো আমি পড়েছি। তা আমি তো আপনার কাছে না না, আমি তো আগেই আপনাকে ক্লিয়ার করছি যে আপনি কোনটা বলছেন। আমি তো বলেছি যে আপনার ব্যক্তিগত কোনো ইস্যু নিয়ে আমি কিন্তু আপনাকে ছাড়া আমি প্রশ্ন করি একটি নাই। কথাই বলছি, এই যে সাধনা ছাড়া কখনো শিল্পী হওয়া যায় না। আগে হচ্ছে আমার বিশ্বাস, ভক্তি থাকতে হবে গানের প্রতি। গানটা হচ্ছে আমার নিজস্ব সম্পদ আমি মনে করি, জি। যে এই গানটা হচ্ছে একান্তই আমার। তা আমি যে পর্যন্ত গানকে আমি ভালো না বাসবো, জি। তার প্রেমে আমি যে পর্যন্ত না পড়বো, সে পর্যন্ত কিন্তু গানও আমার কাছে আসবে না। জি। তো সর্বপ্রথম আমার গান নিয়ে প্রেমে পড়তে হবে। অনেকবার পড়েছি গান। একটা সঙ্গীত আপনার যখন আপনি গাইতে যান, যখন মঞ্চে আপনার একটা গান পরিবেশন করেন, তখন হয়তো দেখা গেল যে যারা বাদ্যযন্ত্র বাজায় তাদের প্রেমে না পড়লে আপনি পারফরমেন্স ভালো করতে পারবেন না। তারপরে যারা আপনার শ্রোতা হিসেবে সামনে দর্শক যারা থাকে তাদের প্রেমে যদি না পড়েন তাহলে তাদের মন জয় করতে পারবেন না।
তো এই প্রেমটা তো আসলে আপনার প্রতিনিয়তই হয়ে থাকে। এখন আমরা যেভাবে আপনার নিয়ে থাকি হ্যাঁ, স্তর আছে। যেমন আপনি এই যে আপনার সাথে আমরা আপনার- এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আপনারও কিন্তু একটা প্রেমে আমি পড়ে গেছি। হ্যাঁ, অবশ্যই। এখানে ঠিক যদি আছে? আপনার হচ্ছে একটা আন্তরিকতা না থাকে, আন্তরিকতা না থাকতো তাহলে ভালোবাসা না থাকে, হ্যাঁ। প্রেম ভালোবাসা যদি না থাকে, আপনি আমাকে এত সুন্দর, সুন্দর কোয়েশ্চেন করছেন, আমি অ্যান্সার দিচ্ছি। এটাও কিন্তু একটা প্রেম থেকে। এটাকে প্রেমের কথার কাটাকাটি হচ্ছে আমাদের, তাই না? তো যখন আমরা সঙ্গীত করতে যাই, যখন বাদ্যযন্ত্র বাজে, তাদের সাথে একটা প্রেম রাখতে হয়। দর্শক শ্রোতার সাথে একটা ভালোবাসা রাখতে হয়। যিনি উপস্থাপিকা থাকে জি। বা উপস্থাপক থাকে, তার প্রেম আমার পড়তে হয়। কারণ সে সুন্দর মিষ্টি, মিষ্টি কথা বলে। প্রেম ছাড়া কোনো কিছুই পসিবল না। জি। প্রেম ভালোবাসা থাকতেই হবে। রাইট। কিন্তু আমি আপনার কাছ থেকে সরাসরি সেই উত্তরটা আমি আপনার পাই নাই। আপনি না, না, এখানে বিব্রত না, আপনি নিজে fair বিব্রত থেকে বলেছেন, ঠিক না, আমি আছে? ১ম এই বলেছি যে বিব্রত হবেন না। আসলে আপনি সঙ্গীত করতে গিয়ে মানে গান গাইতে গিয়ে কখনো প্রেমে পড়েছেন কিনা? অজস্রবার অনেক। তো যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, এত সুন্দর আমাকে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, আমাকে আমন্ত্রণ করেছেন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি মুভি বাংলা টিভিকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রিত করার জন্য। তো আমরা সকলেই অশ্লীল কাজ থেকে বিরত থাকব। যে গানগুলো প্রাণের কথা বলে, দেশের কথা বলে, মাটির কথা বলে, আত্মার কথা বলে, আমরা সেই গানগুলোর সাথে থাকব, বাংলা গানের সাথে থাকব। মা মাটির কথা বলে সেই গানগুলোর সাথে থাকবো, খারাপ কাজ থেকে বিরত থাকবো, ভালো ভালো গান উপহার দিব। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। আর কিছু একটা শিল্পীর জীবনে এটাই হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।